আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং বিদেশি মিশনের প্রধানগণের সাথে বৈঠকে আজ তিনি এমন অভিযোগ করেন। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন খাতের সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাই তার সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার 10 দিন পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে প্রায় 50 জন কূটনীতিক যোগ দেন। এ সময় তিনি জুলাই ও আগস্টের গণবিপ্লবে সর্বোচ্চ আত্মত্যাগ করা তরুণদের কথা স্মরণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন। I wanted to be a cricketer, but look what happened to my leg. I couldn't talk to him. বাংলাদেশের অগণিত ছাত্র জনতা যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলেও জানান ডক্টর ইউনূস। A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. বাংলাদেশ তাদের সকল আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক এবং চুক্তি চলমান রাখবে বলে কূটনীতিকদের জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে বিশ্বের পোশাক খাতের অন্যতম বৃহৎ অংশীদার উল্লেখ করে এই খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলেও নিশ্চিত করেন তিনি। তার সরকারের সামনের যাত্রা কণ্টকাকীর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. The task is huge, but I feel it's doable. And we need your support for that, to make it happen. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. We will also make sincere efforts to promote national reconciliation. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাদের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুতই নিত্য পণ্যের দাম কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য করে শিক্ষার্থীদের কোনো সমস্যায় না ফেলে আগের শিক্ষাক্রমে ফেরা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব বলেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয় থেকে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবার আশ্বাস দেন। কথা বলেন শিক্ষাক্রম নিয়েও। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। 40টা বা বেশি বিশ্ববিদ্যালয় তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং।
তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে আমরা যে পদায়নগুলো কথা অতি দ্রুত করব। আর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নিত্যপণ্যের দাম কমানো ও ব্যবসা বাণিজ্য সহজ করাকে অগ্রাধিকার বলে জানান অর্থ উপদেষ্টা। উন্নয়ন সংস্থাগুলো সরকারকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। দেশে ব্যবসা বাণিজ্যে যদি সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যদি কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, যতটুকু সম্ভব আমদানি অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। রোববার দুপুরে প্রথমবারের মতো নিজ কার্যালয়ে এসে টেন্ডার ও যে কোনো ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? তো এখন তো চাঁদা আর আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের দল নিরপেক্ষভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। এক প্রশ্নের জবাবে সাগর রুনি হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আর গণ অভ্যুত্থানে গণহত্যার সঠিক চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 1 মাস পর আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, মাদ্রাসায় যথারীতি ক্লাস হয়েছে। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্কুল কলেজ। পুরোদমে একাডেমিক ক্লাস শুরু না হলেও স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়লে আন্দোলন দমনের অংশ হিসেবে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল রাজধানীর স্কুল, কলেজ। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দিত হওয়ার পাশাপাশি পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। পড়ালেখার মধ্যে আসলে এখন আমাদের একটু ঢুকে যেতে হবে। আমরা বাসায় বসে আসলে কিছুই পড়ি না, হালকা পাতলা গণিত, বিজ্ঞান এগুলোই পড়ছি। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। আবাসিক হলে উঠছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো হল, 19টা হলের মধ্যে আমাদের হলই সর্বপ্রথম গণরুম মুক্ত হলো। এই যে গণরুম কালচারটা, গেস্টরুম কালচারটা, এই শব্দগুলো হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে মুছে যায়। এখন যেহেতু গণরুমটা নাই, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হবে, এটি আমরা বিশ্বাস করতেছি। ঢাকা ছাড়াও উৎসবমুখর পরিবেশে রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা ফিরছে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতেও। সিন্ডিকেট সভা না হওয়ায় এখনও খোলেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তবে হলে উঠেছেন শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। বিচারক হিসেবে দুর্নীতি এবং বিদ্বেষমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির 219 এবং 466 ধারায় এই মামলার আবেদন করা হয়। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এই মামলার আবেদন করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাজিরুর রহমান ডিউটিতে না থাকায় এসআই মাইনুল মামলার আবেদনটি গ্রহণ করেন। এজাহারে বলা হয়, বিচারপতি খায়রুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের লোভে বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে 2011 সালের 10 মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে 2012 সালের 16 সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এ কারণে আওয়ামী লীগ 3 বার অবৈধভাবে সরকার গঠন করার সুযোগ পায় এবং দেশে অরাজকতা কায়েম হয় বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।
সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি এবং উপাসনালয় হামলার ঘটনা তদন্তে একটি সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির ওপর হামলার বিচার এবং তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত সহ ৮ দফা দাবি পেশ করেন ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দাবির প্রেক্ষিতে অধ্যাপক ডক্টর ইউনূস তাদের আশ্বস্ত করেন তার সরকার ধর্মীয় সংখ্যালঘু সহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত ৪ জন বিচারপতি সাক্ষাৎ করেছেন। নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে জনগণ যাতে ন্যায় বিচার পায় সেজন্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। মামলা জট কমানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ জানান রাষ্ট্রপতি। এ সময় সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে জানান সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ রেজাউল হক এবং SM এমদাদুল হক এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZ জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সরকার পতন আন্দোলনে গুলিতে আহতদের দেখতে গিয়ে তিনি একথা জানান। তিনি বলেন, খালেদা জিয়া কোন দেশের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনও নির্ধারণ হয়নি। চেয়ারপারসন কোথায় চিকিৎসা নেবেন তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তবে খুব শিগগিরই তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবেন বলেও জানান জাহিদ হোসেন। বিগত সরকারের অবাধ দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাত। এমন মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান CPD বলছে, বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন দ্রুত বাতিল করে এ খাতে জবাবদিহিতা বাড়ানো জরুরি। রোববার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্যুৎ খাতের জন্য ১০০ দিনের বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। গেল 17 বছরে অনিয়ম, দুর্নীতি আর জবাবদিহিতা না থাকায় ভেঙে পড়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে করণীয় জানাতে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর এই সংবাদ সম্মেলন। যাতে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্নীতি অনিয়মে ক্ষতিগ্রস্ত এই খাতে সবার আগে BERC সহ সব সংস্থাগুলোকে ঢেলে সাজানো জরুরি। কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি এনার্জি সাপ্লাই অ্যাক্ট, যেটি বিভিন্নভাবে এই অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী সুবিধা নিচ্ছে, আমরা মনে করি যে এটিকে অনতিবিলম্বে এটিকে বাতিল করে BERCর ক্ষেত্রে তার পূর্বের যে শুরুতে তার যে রোল ছিল, যে তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেই জায়গাটিতে ফিরে যাওয়া দরকার। জ্বালানি বিদ্যুৎ খাতের প্রায় প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রত্যেকটি সংস্থার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার আছে। দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলোর চুক্তি নবায়ন না করার তাগিদ দিয়ে সংস্থাটি বলছে, নতুন প্রকল্পের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিতে হবে। আর যদি 1 মেগাওয়াট নাও যুক্ত হয় তাও কিন্তু আমাদের এটি দিয়ে চলবে। সুতরাং ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে এগুলো ধীরে ধীরে অবসান করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে। একইভাবে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে আগামী দিনের এবং বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর মূল্যায়ন দরকার আছে। এছাড়া জ্বালানি খাতের সংস্থাগুলোর আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক সংস্থা দিয়ে পুনর্মূল্যায়নের তাগিদ দিয়েছে CPD। মেজবা হাসান, NTV নিউজ, ঢাকা। গত 15 বছরে যারা আর্থিক খাতে লুটপাট এবং অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, NBR কর্মকর্তাদের দুর্নীতিও শক্ত হাতে দমন করা হবে। রাজস্ব আদায়ে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে NBR-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সংস্থাটির নতুন চেয়ারম্যান। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 15 বছরের অপরাধীদের নিয়ে কাজ করবে NBR। রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আমাদের BFAও কাজ করতেছে, আমরাও কাজ করব। আমরা তো এই জায়গায় কোনো অবস্থাতে বসে থাকবো না, ডেফিনেটলি। এটা তো আমরা খুবই স্ট্রংলি দেখব। ইনভেস্টিগেশন করা হবে এবং তাদের বিরুদ্ধে যা যা নেওয়া যায় সবই করা হবে।
আমি ওই পার থেকেও দেখতেছি যে তাদের ডেফিনেটলি এটাতে কোনো সন্দেহ নাই এবং কঠোরভাবে এগুলো দমন করা হবে। ছোট আর এর সবচেয়ে বেশি ফোকাস হবে এই ধরনের দুর্বৃত্ত যেন তৈরি না হয় তার দিকে, প্রিভেন্টিভ মেজারটাই বেশি নিতে হবে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে আগেই বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ধরে টোটাল বাজেট বাস্কেট ঠিক করা হয় এবং ডেফিসিট ফাইন্যান্স কত হবে সেটাও ঠিক করা হয়। অটোমেটিক্যালি এটা চাপিয়ে দেওয়া হয় এনবিআরকে ট্যাক্স রেভিনিউ হিসাবে, যে এটা আপনাকে কালেক্ট করতে হবে, দিস ইজ আওয়ার ফোরকাস্টিং। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাধারণ করদাতা বা ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হন, রাজস্ব কর্মকর্তাদের সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার, হাত বেঁধে চোখ ঢেকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। এখন যাকে সবাই আয়নাঘর নামে চেনে, সেই আয়নাঘরে কাটে 61 দিন। তারপর সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেওয়া, অবৈধ অনুপ্রবেশের দায়ে সেই দেশে বিচার। সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মেলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরেন গুমের শিকার সেই ব্যক্তি। বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা। আয়নাঘর থেকে ভারতের বন্দিত্বের দুঃসহ স্মৃতি তুলে ধরেছেন তিনি এনটিভির কাছে। জামাল হোসেন এবং ইউনুস আলীর ক্যামেরায় সেই গল্প জানাচ্ছেন শফিক শাহিন। প্রায় সব উপজেলায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে 2015 সালে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। ওই বছরের 10 মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়া সদস্যরা। তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয়। 2 মাসেরও বেশি সময় পর পরিবার সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আয়নাঘর নামের একটি কুঠুরিতে 61 দিন কেটে যায় বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সালাউদ্দিন আহমেদ। উত্তরার একটি বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে একটি 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। ওখানে কেবল ফুড সাপ্লাইয়ের জন্য, খাদ্য দেওয়ার জন্য একটি জায়গা ছিল দরজার নিচে। প্যাডেস্টাল ফ্যান ছিল, বাইরে আওয়াজ হতো বায়ু সঞ্চালনের জন্য। এইটা রুমের বর্ণনা। আমাকে কখনো ওখান থেকে বের করেনি, কেবল একবার রুম পরিষ্কার করার জন্য ওরা বের করেছিল দরজার বাইরে। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। আমারটা আয়নাঘরের যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ঠেলে ওপারে পাঠালেও অবৈধ অনুপ্রবেশের মামলায় শিলংয়ে বন্দিত্বের জীবন কাটাতে হয় সালাউদ্দিন আহমেদকে। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ছাড়াও পান তিনি, কিন্তু দেশে ফিরতে পারেননি। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর 11 আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা, চোখ বেঁধে হাত বেঁধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। তারপরে শিলংয়ের একটা জায়গা, এটা গলফ মাঠ বলে আর কি, ওইটার কাছাকাছি আমাকে ছেড়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। দীর্ঘ 9 বছর উপরে, 9 বছর 3 মাস না 4 মাস হলো যখন দেশে ফেরার চেষ্টা করছিলাম আইনিভাবে, তখন ভারত সরকার আবার আমার এই খালাসের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল আদালত খালাস দেওয়ার পরে এবং সরকারকে নির্দেশনা দিল যে এই লোককে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান। আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে, এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন। তারা অনেকে আমার মতো সৌভাগ্যবান হয়নি যে বেঁচে আছে বা তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভারতে বন্দী থাকার সময় দলের কাউন্সিলে সালাউদ্দিন আহমেদকে স্থায়ী কমিটির সদস্য করে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেন গুমের ও খুনের বিচারের ব্যবস্থা করে, সেই দাবি এই ভুক্তভোগী নেতার। অবশ্যই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে।
যারা গুম হয়ে আছেন সে সমস্ত পরিবারের বেদনা আমার পরিবারকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আপনি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে তাদের মধ্যে এখনো যারা অপেক্ষা করে আছে তাদের স্বজনদের ফেরার জন্য, তাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন এক অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা। মানুষ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার দাফন হয়, তাকে স্মরণ করে, কবর জিয়ারত করে, স্বাভাবিক। এই সুযোগটাও একজন মানুষের যখন থাকে না, তাদের বেদনা, তাদের পরিবারের বেদনা যে কত চরম হয় সেটা কোনো ভাষায় বলে ব্যক্ত করা যাবে না, শেষ করা যাবে না। আর বিচার এই দেশের মাটিতে ইনশাল্লাহ প্রতিটি গুমের, হত্যার, বিচার বহির্ভূত হত্যার, প্রতিটি অনাচারের বিচার হবে। আয়না ঘরের মতো বন্দিশালা তৈরি করে যারা ভিন্ন মতকে দমন করার কুশীলব হিসেবে ভূমিকা রাখেন তাদের একজন জিয়াউল আহসান। জিয়াউল আহসানের মতো সেই সব কুশীলবদেরকে গ্রেপ্তার করে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার দাবি সালাউদ্দিন আহমেদের। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ প্রয়োজন ছাড়া দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। না হয় আমরা মূল অভিযোগ করবো না, যেটা কারণে এটা আমাদের, এবং এই আজকে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কিন্তু এই কারণেই, এই আপনাদের এই প্রত্যাশাটাকে খরচ কমিয়ে সম্মান করার জন্য আমরা এটা করছি। যে যদিও আইনে ওখানে ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আমরা পরামর্শ বার্কের ইয়ের বাইরে যে কালকে বলে দিলাম যে এটা জিনিসের দাম এত বাড়ে, এটা আমরা করবো না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা থেকে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে 2 শতাধিক আসামির পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় রাজনীতি সহ নানা দ্বন্দ্বের বলি তারা। তামজিদ সুমনের রিপোর্ট। 1972 সালে জন্ম, তাকেও করা হয়েছে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। তাই ময়মনসিংহ থেকে ছুটে এসে দাঁড়িয়েছেন বাবার মুক্তির দাবিতে মানববন্ধনে। পারিবারিক শত্রুতা থেকে মামলা দিছে, আমরা কোর্টের সবগুলা কাগজ এগুলো সব সাবমিট করছি, কিন্তু কোর্ট মানতে ছিল না। ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো 3 শতাধিক পরিবারের গল্পটা প্রায় একই রকম। কেউ বিরোধী রাজনীতির শিকার, আবার কেউ ব্যক্তি আক্রোশের। তাদের দাবি, মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেয়া হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি। আমরা একাধিকবার এই ট্রাইব্যুনালে আমার বাবা যাদের সাথে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের লিখিত নিয়ে তাদেরকে এখানে সাফাই সাক্ষী করে তাদের সাক্ষী দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই আদালত আমার বাবার মুক্তিযোদ্ধাদের সত্য সাক্ষীটা তারা গ্রহণ করে নাই। এই মামলা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন করতেছি, এবং যারা মিথ্যা হয়রানিমূলক সাক্ষী দিয়ে আমাদেরকে এই মামলায় জড়িয়ে হয়রানি করছে তাদের বিচার দাবি করতেছি। বাবা, দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান আইনজীবীরা। পরিবারের দাবি হলো মিথ্যা এবং হয়রানিমূলক মিথ্যা যুদ্ধাপরাধের মামলা থেকে নিঃশর্ত মুক্তি। আর আইনজীবী হিসাবে আমাদের দাবি হলো যে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করা। বর্তমানে 30 মামলায় 1.5 শতাধিক আসামির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে জামায়াত সকল ধর্মবর্ণের মানুষের সাথে আন্তরিকভাবে কাজ করবে বলে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বার্থান্বেষী মহলের ধর্মীয় উস্কানির প্রতি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম সরওয়ার, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর সুকমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘের সহ সভাপতি ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু উপস্থিত ছিলেন। আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন আইনজীবীরা বলছেন, রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দরকার অন্তত 57 লাখ টাকা। এমন অবস্থায় হাইকোর্টের বারান্দায় ঘুরছেন ভুক্তভোগীদের পরিবার।
ছোট শিশু সন্তান তার বাবার ছবি নিয়ে মুক্তির দাবি জানিয়েছে। সাজাপ্রাপ্ত প্রবাসীদের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত এ বিষয়ে সমাধান চেয়েছেন। সরকার পতনে আন্দোলনের সব শহীদদের পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। এবং আমরা এটিও স্পষ্টভাবে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয় সেনা গৌরব পদক এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। সম্প্রতি সেনাবাহিনীর কিছু সদস্য এবং কয়েকজন তরুণ তরুণীর বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত এক শিক্ষার্থীর অশোভনীয় আচরণের বিপরীতে এক সেনা কর্মকর্তার চরম ধৈর্য এবং পেশাদারিত্বপূর্ণ কথোপকথন দেখা যায়। এ ঘটনার জন্য সেনা গৌরব পদক এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। দুপুরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে তাকে এই সম্মাননা দেয়া হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহিংসতায় নিহত ৪৪ জন পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে। পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এতে জানানো হয় বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কনস্টেবল ২১ জন, নায়ক ১ জন, এএসআই ৭ জন, এটিএসআই ১ জন, এসআই ১১ জন এবং পরিদর্শক ৩ জন। তাদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।